যান্ত্রিক শহরে মানুষ যন্ত্রের মতোই ছুটে চলে প্রতিনিয়ত। প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে চলেছে সকলে। ভার্সিটির ক্যাম্পাসেও তাই। কিছু শিক্ষার্থী ছুটছে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, আর কেউ বা বাড়ি ফেরার তাড়ায়। পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা। ক্লাস টাইম শেষ করে অনেকেই গ্রুপ ধরে বসে রয়েছে মাঠের সবুজ ঘাসের উপর। নিত্যদিনের মতো অনেকে গানও ধরেছে, তবে অন্য সকল দিনের মতন আজ আর সেসব মন কাড়ল না রাদিফের। ভাদ্র মাসের গরমে নাজেহাল অবস্থা সকলের। তিন বন্ধু বটগাছতলা বসে আছে। বেশ কিছুক্ষণ যাবৎ ইফতি আর সাদি খেয়াল করেছে তাদের প্রিয় বন্ধুর মুখে আজ কোনো রা নেই। তারাও জানতে চেয়েও বেশি সুবিধা করতে পারছে না তারা। হুট করে এক মেয়ে দৌড়ে উপস্থিত হয় সেখানে। পানি দে ইফতি আমাকে। কপাল কুঁচকে পানি এগিয়ে দেয় সাদি। বলল, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দৌড়াতে হবে কেন? হেঁটেও তো আসতে পারিস গাদি। তোরা ক্লাসে গেলি না কেন? জানিস এরা কি বললো? কি বললো? জানিস বাড়ি থেকে নাকি ইরার বিয়ে ঠিক করেছে। ছেলে দুটো হতবম্ব। ইরা তুখর ছাত্রী, তার পরিবার বেশ শিক্ষিত। এখনই তার বিয়ে ঠিক করার কথা না। কি? কার সাথে? কবে? কখন? মানে আমি তো বিয়ের কথা শুনেই দৌড়ে এলাম তোদের জানাতে। কথা শোনা মাত্রই আখের মাথায় গাঁটটা মারল ইফতি। শুধু শুধু কি তোকে গাদি বলি? সাদি বিরক্ত হয় এদের কাণ্ডে। এগিয়ে যায় রাদিফের সামনে। কিরে, ইরান নাকি নিয়ে ঠিক হয়েছে? জানিস কিছু তুই? রাদীপ তবুও চুপ। এবার খেপে গেল ইফতি। এই শালা, এই কার শোকে মৌনব্রত পালন করছিস? ইতিমধ্যেই ইরা এসে উপস্থিত হয় সেখানে। ইরাকে দেখে ইফতি এগিয়ে যায়। কি শুনছি তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? তার সাথে? কেমনে? কি মামা? ইরা তাকায় বটগাছ তলায় বসে থাকা রাদিফের দিকে। ছেলেটা এদের কিচ্ছু বলেনি। ছোট এক শ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগেই। কেন করলি এমনটা ইরা? তুই তো আমার দিকটা বুঝতে পারতিস, নিজ থেকে না করে দিতে পারতিস। জানিসই তো বাবার সামনে আমার কথা খাটে না। আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করতে পারবো না। লেখাপড়ার কথা বলে এড়িয়ে যেতে চেয়েছি, তবে লাভের লাভ কিছুই হয়নি। এদের দুজনের কথোপকথনে ইফতি, সাদিয়া, রাখি যেন নীরব দর্শক। কিছুই বুঝতে পারছে না এরা কি বলছে। ধৈর্যসীমা পেরিয়ে ইফতি চেঁচিয়ে ওঠে। কি হচ্ছে এখানে? বলবি কিছু? তার থেকেও জোরে চিৎকার করে ওঠে রাদীপ। আমার সাথে বিয়ে ঠিক হয়েছে ইরার। তিনজনের মাথায় যেন বাজ পড়ল। এ কেমন কথা? এই জন্য সকাল থেকে রাদীপ মুখ তালাবন্ধ করে রেখেছে। কারো মুখে রা নেই। নাদিয়ার সাথে আমার 3 মাসের সম্পর্ক ইরা। মেয়েটাকে কি জবাব দেব আমি? তুই ওই নাদিয়া পাদিয়ার সাথে ইরার তুলনা করিস? তোর প্রাণপ্রিয় সাদিয়া কয়টা ধরে কয়টা ছাড়ে হিসাব আছে? দেখ রাফিদ, তোর আর নাদিয়ার সম্পর্কের কথা চিন্তা করেই আমি না করতে চেয়েছিলাম, কিন্তু রফিকুল চাচ্চু আর বাবা নাকি আমাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রেখেছিল। এরপর তোর কথা চলে না। রাদীপ কিছু বলে না। রাদীপের মুখায়ব দেখে ইরার মন আকাশে মেঘ জমে। রাদীপের বাবা আর ইরার বাবা বন্ধু, সে কারণেই রাদীপ আর ইরা ছোটবেলার বন্ধু। ছোটবেলায় রাদীপ আর ইরার বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, তবে তারা দুজনে জানতো না এই বিষয়ে। রাদীপ আর ইরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ইরার ভাবনার মাঝে ভেসে আসে রাদীপের কণ্ঠ। দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমরা বন্ধু। অন্য নজরে কখনো দেখিনি তোকে। নাদিয়াকে পছন্দ করতাম, এখন ওর সাথে সম্পর্ক। তুই কি নাদিয়াকে ভালোবাসিস? রাদীপকে কথা শেষ করতে না দিয়ে ইরা প্রশ্ন করে। ইরার এহনো প্রশ্নে রাদীপ চুপ করে যায়। নাদিয়া মেয়েটাকে ফার্স্ট দেখে ভালো লেগেছিল তার, পরে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায় মেয়েটি। রাদীপ তো নিজের মধ্যে নাদিয়ার জন্য ভালোবাসা অনুভব করেনি কখনো। ইরা নিজের প্রশ্নে জবাব না পেয়ে বলতে থাকে। দেখ রাফিদ, নিজেকে সময় দে। তুই কি নাদিয়াকে সত্যিই ভালোবাসিস? যদি তাই হয়, আমি যে কোনো মূল্যে বিয়েটা ভেঙে দিব। এটা বলেই আর দেরি করে না, ব্যস্ত পায়ে হাঁটা ধরে। এখানে তার দম বন্ধ হয়ে আসছে। সাদি তাকিয়ে থাকে ইরার যাওয়ার পানে। আর কেউ না জানো, সে তো জানে ইরা সেই স্কুল জীবন থেকেই রাদীপকে পছন্দ করে। রাদীপ, বিয়েতে তোর আপত্তি থাকলেও করিস না। তুমি নাদিয়া মেয়েটা ভালো না,
এতদিন ভেবেছি তুই টাইম পাস করছিস, এই ভেবে কিছু জানাইনি। কি প্রমাণ আছে তোর কাছে? একটু আগেই নাদিয়াকে পুরাতন ভবনে যেতে দেখেছি, সেখানে তার কি কাজ থাকতে পারে? থাকতেই পারে কোনো কাজ। তুই এভাবে মানবি না। এই ইফতি ধরত বেটাকে, আজ দেখে নিয়ে আসি। ক্যাম্পাসের পুরাতন ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছে রাদীপ। সে মোটেও আসতে চায়নি। ইফতি আর সাদি জোর করে নিয়ে এসেছে। এগিয়ে যায় তিনজনে দ্বিতীয় তলায়। উঠতেই দনক নড়ে রাদীপের। এখানে নাদিয়ার কি কাজ থাকতে পারে? তৃতীয় তলায় উঠতেই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখা দেয়। রাদীপের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। নাদিয়া একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত। এক মুহূর্ত দেরি করে না রাদীপ, নেমে যায় সেখান থেকে। তার নিজেকে ঘৃণা হচ্ছে। এমন একটা মেয়ের সাথে 3টে মাস প্রেমের সম্পর্কে ছিল। আর কিছু না ভেবেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পেছনে থেকে ইফতি আর সাদি ডাকছে তাকে, তবুও থামার নাম নেই। বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলেই চলে গেল নিজের রুমে। কল করলো ইরাকে। রিং হতেই ফোন পিক করলো মেয়েটা, যেন তার কলের অপেক্ষাতেই ছিল। আমি কাউকে ভালোবাসি না ইরা, আমি তোকে বিয়ে করতে রাজি। ইরার খটকা লাগে। রাদীপের কণ্ঠ যেন কেমন শোনাচ্ছে তার কাছে। রাফিদ, তুই ঠিক আছিস? নিঃশব্দে হাসে ছেলেটা। ইরার এই স্বভাবটা ছোটবেলা থেকেই। মেয়েটা কেমন করে যেন সব বুঝে যায়। হ্যাঁ, আমি ঠিক আছি। টুকটাক কথা বলে ফোন রেখে দিল রাদীপ। নিচে দোতলা থেকে নেমে এলো। লতিফা বেগম ছেলেকে দেখে শরবত হাতে এগিয়ে আসেন। আঁচল দিয়ে ঘাম মুছে দেন। শোন, আজকে সন্ধ্যায় ইরাদের বাড়িতে যাব আমরা ডেট ঠিক করতে। বেশি সম্ভব শুক্রবারেই উঠিয়ে নিয়ে আসবো ইরাকে। এত তাড়াতাড়ি কি আছে বুঝলাম না, একটু সময় দেবে তো আমাদের? বিয়ের পর অনেক সময় পাবি। মায়ের উত্তর যেন প্রস্তুত থাকে সদাই। রাদীপ আর কথা বাড়ায় না। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বিরক্ত যেন বেড়ে গেল। নাদিয়া মেয়েটা কল করছে। কল না ধরে ব্লক করে দিল ডিরেক্ট। নিজের প্রতি বিরক্ত লাগছে। কি মেয়ের সাথে সম্পর্কে ছিল সেছি। প্রেমিকার সাথে অন্য ছেলের ওই রকম এক দৃশ্য দেখার পরও তার বিন্দুমাত্র কষ্ট লাগেনি, বরং ঘৃণা হচ্ছিল নিজের প্রতি। ইরার রুমে বসে আছে রাদীপ। সন্ধ্যার পরই রাদীপকে নিয়ে তার বাবা মা এসেছে ইরাদের বাসায়। বড়রা সকলে ড্রয়িং রুমে বসে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করেছে। তাকে পাঠানো হয়েছে ইরার সাথে একান্ত কথা বলতে। রাদীপ ভেবে পায় না ইরার সাথে সে একান্ত কথা কি বলবে। তাদের জীবনে কি এমন কিছু আদৌ আছে যা দুইজনে জানে না? নেই তো, সকল কিছুই তাদের নখদর্পণে। ছোট থেকে বড় হওয়া তাদের একসাথে। ভাবনার মাঝেই ইরা রুমে উপস্থিত হয়। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে, নে তোর চা। উফ, এত গরম পড়েছে আজ। আজ বাদে কাল বউ হবি আমার, তুই তুকারি করছিস কেন? রাদীপের কথায় খানিকটা লজ্জা পেল ইরা। তবে ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রাগ দেখাতে ভেঙচি কাটল। তাই বলে কি তোকে এখন ও গো কি গো হ্যাগো বলতে হবে? পারবো না আমি। রাদীপ কপাল কুঁচকে ফেলে। এই মেয়ে তো তাকে 2 পয়সার সম্মান দেবে না, আর না কখনো দিয়েছে। অথচ ছেলেটা জানেই না মেয়েটা তার জন্য আদর্শ বউ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে রাদীপ মুখ করে, দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে অদ্বিতীয়া, তবে এক ছাদের নিচে আমাদের জীবন কেমন হবে আমরা জানি না। তাই আমার কিছু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আশা করি তুই আমার দিকটা বুঝবি। রাদীপের ইঙ্গিত বুঝতে সময় লাগে না ইরার। তবে অনুভূতি বোঝা মুশকিল। অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ মেয়েটা। নিজেকে সামলে বলে, আমি যেন মরেই যাচ্ছি বউয়ের অধিকার পাওয়ার জন্য। রাদীপ কিছু বলতে যাবে তার আগেই তাদের ডাক চলে আসে। চলে যায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ইরার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মা বাবা কি আমাকে চোখে দেখে না বিয়ে দেওয়ার জন্য? তোকে কে বিয়ে করবে গাধি? অবশ্যই করবে। আমি কি কম সুন্দরী নাকি? এত বিয়ে বিয়ে করছিস কেন বলতো? লেখাপড়া খুব প্যারা দিচ্ছে আজকাল। এর থেকে বিয়ে করা ঢের ভালো দোস্ত। ছাই দিয়ে $2 দিলেই পাতিল পরিষ্কার। আখির কথায় হেসে দেয় সকলে। ইরা বলে ওঠে, কাল সময় মতো চলে আসিস কিন্তু সকালে। আগে মেয়ে পক্ষ থাকবে আর তোরা দুজন রাফিদের সাথে বরপক্ষ থেকে আসবি, তাই না রাফিদ? হুম। ফোনের স্ক্রিনে তাকিয়েই উত্তর করে রাদীপ।
নীরব এক দীর্ঘশ্বাস ফেলে ইরা। বিয়ের কথা হচ্ছে থেকেই ছেলেটা কেমন চুপচাপ, কারোর সাথে কথা বলে না তেমন। ইরার সাথে তো নাই। মাঝে মাঝে ইরা আর আফসোস হয়, ভালোবাসার মানুষ পেতে গিয়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো। সাদি অবলোকন করছে ইরার মুখায়ব কেমন শান্ত হয়ে গেছে। ইরা তো নিজের ভালোবাসা পেতে যাচ্ছে, তবুও এত মলিনতা কেন তার মুখ জুড়ে। সাদি এগিয়ে যায় ইরার দিকে। ইরা আয় তো, আজ তোকে ভেলপুরি খাওয়াতে নিয়ে যাব। কেন কেন? ইরা একা কেন? আমিও খাবো। তোকে খাওয়াবো। ইরা আয় তো। কাউকে কিছু বলতে না দিয়ে ইরাকে এক প্রকার টেনে নিয়ে যায় সাদি সেখান থেকে। ভেলপুরি অর্ডার দিয়ে পাশে থাকা টুলে গিয়ে বসে দুজনে। এখনও ইরা মেয়েটা অন্যমনস্ক। ইরা, হ্যাঁ বল। কি হয়েছে ঠিক করে বলতো। রাদীপ, তোর এতদিনের ভালোবাসা ওকে পেতে চলেছিস, তবুও তোর মুখ জুড়ে মলিনতা কেন এত? সাদি, আমার কেন যেন মনে হচ্ছে আমি ভালোবাসা পেতে গিয়ে আমার বন্ধুত্ব হারিয়ে ফেলেছি। দেখ না, যে রাফিদ বক বক করে আমার মাথা খেয়ে ফেলতো, আজ সে রাফিদ চুপ হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলছে না। আমার কষ্ট হচ্ছে সাদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। আমি আমার আগের রাফিদকে ফিরে পেতে চাই। দেখ ইরা, তুই রাদীপকে ভালোবাসিস, কিন্তু ও তো তেমন কিছু ভাবে কি কখনো, তাই হয়তো মেন্টালিটি ডিস্টার্ব হয়েছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার ভেলপুরি খেয়ে বাড়ি যা তো, একটু নিজের যত্ন নিয়ে গিয়ে, কালকে কিন্তু তোর বিয়ে। ইরা জানে সাদি তাকে স্বাভাবিক করার জন্য বলেছে কথাগুলো, তবু স্বভাবস্বরূপ হাসলো খানিকটা। সাদি রিক্সা ঠিক করে দিল। ইরা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। মনে প্রাণে চাচ্ছে যেন সাদির কথা মতো সব ঠিক হয়ে যায়। সাদি রিক্সা ঠিক করে দিল। ইরা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। মনে প্রাণে চাচ্ছে যেন সাদির কথা মতো সব ঠিক হয়ে যায়। এতগুলো বছর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে, শুধুমাত্র তাদের বন্ধুত্বে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। রাদীপকে নিজের করে পাওয়ার থেকে যে বন্ধুত্বটা টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ ইরার কাছে। ভাদ্র মাসের তপ্ত রোদ আজ যেন ফিকে পড়েছে। সকাল থেকে আকাশ জুড়ে মেঘের বিচরণ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ হলো। লাল খয়েরি বেনারসি পরে বউ সেজে বসে আছে ইরা। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। মুখ দেখে তার অনুভূতি বোঝার উপায় নেই। নিত্যদিনের মতোই জুম্মার নামাজ পড়েই রাদীফের বাড়ি থেকে বরযাত্রী আসবে ইরাদের বাড়ি। ইরা জানে না রাদীফের মনোভাব। ওই দিনের পর আর তেমন কথা হয়নি দুজনের। সে আপাতত একা বসে রয়েছে তার রুমে। ইরার ছোট বোন ইলা আর আঁখি মিলে গেট ধরবে সেই প্রস্তুতি নিচ্ছে। ইরার ভাবনার মাঝেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে ইলা। আপু, রাদীপ ভাইয়াকে শুভ্র রঙা পাঞ্জাবিতে যা লাগছে না, তুই দেখলে টাসকি খাবি। ইলার কথায় আনমনেই হাসে ইরা। ছেলেটাকে আজ বুঝি বেশি সুন্দর লাগছে। দেখতে চাচ্ছে মেয়েটা, তবে এখন কি আর সেই সুযোগ আছে? সকাল থেকে ইরা মেয়েটা না খাওয়া, তার নাকি খাবারের গন্ধে পেট ভরে আসছে। এই তো কিছুক্ষণ আগে কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। ইরা বসে আছে, কিন্তু তার ভাবনা সেই রাদীপ নামক পুরুষেই শুরু আর তার মাঝেই শেষ। তার ভাবনার মধ্যেই রাদীপকে তার রুমে নিয়ে আসা হলো। ইস, ছেলেটাকে এত মারাত্মক লাগছে কেন? নাকি শুধু তার চোখেই ছেলেটা অতিমাত্রার সুদর্শন? বুঝতে পারে না ইরা। ইরা আর রাদীপকে পাশাপাশি বসানো হয়েছে। ইরা ফিসফিস করে জিজ্ঞেস করে, এই রাফিদ, দেখ তো আমাকে কেমন লাগছে। রাদীপ তাকায় ইরার দিকে। মেয়েটা কেমন হাসি হাসি মুখ করে রেখেছে। সৌন্দর্যের দিক থেকে মেয়েটা নিতান্তই সাদামাটা, তবুও আজ ভিন্ন রকম সুন্দর লাগছে রাদীপের কাছে ইরাকে। এটা কি তিন কবুলের টান? হয়তো তাই। ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপ ফুলের গন্ধে মমা করছে। বিছানার মাঝখানে ইরাকে বসিয়ে রেখে গেছে আঁখি। এখন তার কেমন অনুভূতি হওয়ার কথা, বা কেমন অনুভূতি হচ্ছে কিছুই যেন ঠাউর করে উঠতে পারছে না মেয়েটা। আচ্ছা, রাদীপের অনুভূতি কেমন হবে তাকে এই রূপে দেখে? সে কি প্রেমিক পুরুষের মতো বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করে হাসানোর চেষ্টা করবে আমাকে? নিজের ভাবনায় নিজেই হেসে ওঠে। আদৌ কি তা সম্ভব? ছেলেটা তো তার সাথে কথাই বলে না। সেজে বসে আছিস কেন? তোর কি বাসর করার শখ হয়েছে? চমকে দরজার দিকে তাকায় ইরা। রাদীপ দাঁড়িয়ে নিজের ভাবনায় এতটাই মশগুল মেয়েটা যে রুমে কারোর উপস্থিতিও টের পায়নি।
সেই জন্য ঠিকঠাক শুনতেও পায়নি ছেলেটা কি বলেছে তাকে। কি বললি? শুনতে পাইনি। এই এই তুই আমার সাথে তুই তুকারি করছিস কেন? তুই না আমার বিয়ে করা বউ। ও তাই বুঝি? বিয়ে করা বউকে কেউ এত রাত অবধি অপেক্ষা করায় না। তো ঘুমিয়ে যেতি, আমি কি মানা করেছি? এত কথা না বাড়িয়ে ওয়াশরুমে যা, নর্মাল কাপড় পরে আয়। ইরা বিনা বাক্যে নেমে যায় ফ্রেশ হতে। রাদিফের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে। সেই দিন নাদিয়াকে ব্লক করার পর বিভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছে। রাদিফ ফোন বন্ধ করে রেখে দেয়। সব কিছু নিয়ে যেন সে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশে থাকা ইরার ফোনটা বেজে ওঠে। তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে কল এসেছে। ফোনটা হাতে নিয়ে কলে জয়েন হয় সে। স্ক্রিনে ভেসে আছে ইফতি আর আকির মুখ। কোনো একটা বিষয় নিয়ে হা হু করছে তারা। রাদীপকে দেখে চুপ মেরে যায় আখি, তবে ইফতি দমে না। কিরে মামা, খবর কি? বউ রেখে বউয়ের ফোনে কি করছিস? বউ ফ্রেশ হতে গিয়েছে, আপাতত বউয়ের ফোনই কাছে। 2 দিন আগেও মুখ প্যাঁচার মতো করে রেখেছিলি বিয়ে করবি না বলে, আজই বউ বউ করছিস, লজ্জা লাগে না? আরে এটা তো আমাদের ইরার ক্রেডিট, তাই না রে রাদীপ? আজ একটা বউ নেই বলে বউ বউ করতে পারছি না। দূর শালারা, ফোন রাখ। বলেই কল কেটে দিল রাদীপ। এদের মুখের ভাষা অন্যদিকে চলে যাওয়ার আগেই কেটে পড়া ভালো। বেশ অনেকক্ষণ বাদেই ইরা বেরিয়ে এলো। রাদীপের হাতে তখনও ইরার ফোন। কে কল দিয়েছিল রাফিদ? রাদীপ এই প্রশ্নের উত্তর দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে। ইমন কে ইরা? আরে ইমন তো আমার খালাতো ভাই হয়। তোর সাথে দেখা হয়েছে তো তোর মনে নেই? ওর সাথে তোর এত কি কথা? ইরার কুচকানো ভ্রু আরও সংকুচিত হয়। রাদীপ তো কখনো এভাবে জিজ্ঞাসাবাদ করে না তাকে। এমনি আমরা সমবয়সী সেই হিসাবে। সমবয়সী বলেই কথা বলতে হবে? বালের লজিক দেখাও তুমি আমাকে। ইরা অবাকের উপর অবাক হচ্ছে। এ কোন রাদীপ? পরক্ষণে কিছু একটা ভাবে। মুস্কি হাসি এসে ধরা দেয় ইরার মুখে। রাফিদ, আর ইউ জেলাস? বালের জেলাস আমি? সর সামনে থেকে। ইরা হাসতে থাকে। সে বুঝেছে রাদীপ জেলাস হচ্ছে তার বিষয়ে। ইরাকে হাসতে দেখে রাদীপ ভ্রু কুচকায়। বিছানার মাঝখানে কোলবালিশ রাখা। এই দেখ, এই পাশে তুই, এই পাশে আমি। একদম কাছে ঘেসবি না বলে দিলাম, আমার সময় প্রয়োজন। ছাতার মাথা আলাপ জুড়ে দিয়েছিস সেই থেকে। সময় প্রয়োজন, সময় প্রয়োজন, সব সময় এক কথা। আমি কি তোর ঘাড়ে চড়ে বসে রয়েছি স্ত্রীর অধিকারের জন্য? ফাউল একটা। মাঝরাত নিস্তব্ধে ঘেরা রাস্তাপাট। সোডিয়ামের হলদেটে আলো ছাড়া কোনো আলোর দেখা নেই। সেই নিস্তব্ধ রাস্তায় বসে সাদি সিগারেট ফুঁকছে। সিগারেটের ধোঁয়ার মধ্যে দিয়ে বুকের ব্যথা উড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিগারেটটা কি মনের দুঃখ কমাতে পারে? কই, তাহলে তার কমছে না কেন? সকলের সামনে কঠিন হয়ে চলা ছেলেটাও যায় আজ ভাগ্যের নির্মমতার শিকার। কথাই বলে না, একজন তার মনের মানুষ পেয়ে গেলে তৃতীয় পক্ষ কষ্ট পাবে। সেই নিদারুণ কষ্ট অনুভব করছে ছেলেটা। সে কলেজ জীবন থেকে ইরাকে পছন্দ করে ছেলেটা, কিন্তু কখনো সাহস করে বলা হয়ে ওঠেনি। যেদিন সে জানতে পেরেছিল ইরা রাদীপকে ছোট থেকেই পছন্দ করেন, সেদিন সাদি ভেঙে পড়েছিল। আমাদের সমাজে একটা কথা বেশ প্রচলিত, ছেলেদের নাকি কাঁদতে হয় না। সেই বাধা নিয়ম ভেঙে আকাশ পাতাল কাঁপিয়ে কান্না করেছিল ছেলেটা। সেটা কেউ শুনতে পায়নি, কেউ না। তারপর থেকে নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করেছিল ছেলেটা, গুছিয়ে নিয়েছিল। তবে আজকে তার খুব কষ্ট হচ্ছে, খুব। ভালোবাসা এত দহন কেন ইরাবতী? আমি যে এই দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় সাদির আত্মচিৎকার শোনার মতো কেউ নেই। মন মস্তিষ্ক যেন যুদ্ধে নেমেছে। বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে তার ইরাবতী এখন অন্য কারো। ওনার অধিকার নেই তাকে যাওয়ার। চিৎকার করতে থাকে ছেলেটা। তোমাকে আর চাইবো না ইরাবতী, আর চাইবো না। কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে ছেলেটা। মনে যাই থাকুক, তাকে তো নিজেকে গুছিয়ে রাখতে হবে। তার মনের খবর সে কাউকে জানাতে চায় না। বিড়বিড় করে ওঠে আনমনেই। আমার না হয়ে অন্যর হও, তবু তুমি মুখে রও। ভোরের আলো ফুটতে রাদীফের ঘুম ভেঙে যায়। পাশ ফিরে ইরাকে দেখতে পায়। পিলে চমকে ওঠে ছেলেটার। ইরা এখানে কেন? তার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। কালকেই তো তার আর ইরার বিয়ে হলো। আনমনে হাসে ছেলেটা। তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এখন তার বউ। ইরার মুখের দিকে তাকিয়ে আছে রাদীপ। মেয়েটার কেমন স্নিগ্ধ লাগছে।
এক ধ্যানে তাকিয়ে থাকে ছেলেটা। ইরা নড়ে চড়ে উঠে হুট করে চোখ মেলে তাকায়। রাদিফ তড়িগড়ি করে অন্যদিকে তাকায়। কি করছিলি রাফিদ? মেয়েটার ঘুম চড়ানো কণ্ঠ শুনে শীতল স্রোত বয়ে যায় পুরো শরীর জুড়ে। আজ হুট করে মেয়েটাকে এত মায়াবী লাগছে কেন? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর পায় না। গলা পরিষ্কার করে নেয়। বউকে দেখছিলাম। ইরা হতভম্ব। হুট করে উঠে বসে রাদিফের কপালে হাত রাখে ইরা। কই না তো, জ্বর তো আসেনি। ছাড় তো, আমার জ্বর আসতে যাবে কেন? আহারে, তোর নাদিয়ার কি হবে রে এবার? যাবি তুই এখান থেকে? আজ ইরা আর রাদিফ একসাথে ভার্সিটিতে এসেছে। ইরার মেজাজ আজ বেশ ফুরফুরে। দুজন একসাথে এগিয়ে গেল বাকিদের উদ্দেশ্যে। বটগাছের কাছাকাছি আসতেই ইফতি বেশ জোরেই বলে ফেলে, এই কি রে, তোরা আজই ক্যাম্পাসে এসেছিস? আমি ভাবলাম রাদীপ হয়তো 3 দিনেও দরজাই খুলবে না। ইরা লজ্জায় মরি মরি অবস্থা। তবে রাদিফ এগিয়ে যায় ইফতির দিকে। তবে রে, আজ হচ্ছে তোর। রাদিফ ধরার আগে ইফতি পগার পার। রাদিফও কি কম যায় নাকি? সেও পিছু ধাওয়া করছে। আখি আজকে ভার্সিটি আসেনি। ইরা এগিয়ে যায় সাদির পাশে। সাদি, তুই ঠিক বলেছিলি, রাফিদ নর্মাল হচ্ছে আমার সাথে। সাদি তাকায় ইরার দিকে। খুশিতে কেমন চকমক করছে মেয়েটার মুখ। এই হাসি মুখের দিকে তাকিয়ে সে সারাটা জীবন পাড়ি দিয়ে দিতে পারবে। তুই সুখী হ ইরা, তোর সুখেই আমরা সুখ। বলেই ইরার মাথায় হাত রাখে ছেলেটা। পরক্ষণেই হাত সরিয়ে নেয়। তার এমনটা করার অধিকার নেই। পুকুরের পাশে দাঁড়িয়ে আছে রাদীপ, তার পাশেই নাদিয়া। রাদীপ মোটেও আসতে চায়নি। নাদিয়া এক প্রকার বাধ্য করেই নিয়ে এসেছে তাকে। তুমি আমাকে ব্লক করে দিয়েছো কেন? আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না কেন? আমি বিয়ে করে নিয়েছি। আমার জীবনে আমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারী থাকুক তা আমি চাই না। তোমার আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রয়োজন মনে করছি না। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নেয় রাদীপ। কিন্তু নাদিয়া নামের অসভ্য মেয়েটা জড়িয়ে ধরে তাকে পেছন থেকে দেখলে মনে হবে দুজনই দুজনকে জড়িয়ে ধরেছে। আর হলেও তাই। ঠিক সেই মুহূর্তে ইরা সেখানে উপস্থিত হয়। আগে পিছিয়ে কিছু না দেখে সেই মুহূর্ত দেখেই থমকে যায় ইরার পৃথিবী। আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেখান থেকে। আরেকটু সময় থাকলে হয়তো রাদীফের দেওয়া চটটাও দেখতে পারত। আর একটু দেরি করলে হয়তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতো না। ইরা কোথায়? পুকুর পাড় থেকে এসে ইরাকে না দেখে প্রশ্ন করে রাদীপ। তার প্রশ্নে ভ্রু কুচকায় সাদি। ইরা তো পুকুর পাড়ের দিকেই গেল, দেখা হয়নি তোর সাথে? রাদীপের মস্তিষ্ক সেকেন্ডে ধরে ফেলে সম্পূর্ণ বিষয়। ইরা তাহলে সেখানে ছিল। ইরা কি তাকে ভুল বুঝল? শিট। ব্যস্ত পায়ে নিজের রুমে প্রবেশ করে রাদীপ। ইরা নিচে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কেঁপে উঠছে খানিক বাদে বাদে। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কান্না করছে। রাদীপ এগিয়ে যায়। ইরা, এইরা আমাকে ভুল বুঝছিস তুই? তোকে আমি বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি, জিগাইনি? ইরা, শোন কথাটা। আজ আমার ওই দৃশ্য কেন দেখতে হলো বল, কেন দেখতে হলো? ইরা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? তোকে মেয়েটা জড়িয়ে ধরলো আর তুই বলছিস সম্পর্ক নেই? এত রিয়্যাক্ট করার কিছু দেখছি না ইরা, তুই বেশি বেশি করছিস। ওর সাথে সম্পর্ক ছিল, আজ শেষ করে দিয়ে এসেছি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি বেশি রিয়েক্ট করেছি। জানিস রাফিদ, বিয়ের আগে আমার কোনো অধিকার ছিল না তোকে অন্য কারোর সাথে দেখেও কিছু বলতে পারিনি, আর না পেরেছি নিজের মনের কথা তোকে জানাতে। কিন্তু এখন তো আমার পূর্ণ অধিকার আছে রাফিদ। তোকে নিজের করে পাওয়ার পর নিজ থেকে একটা অধিকার বোধ জন্মেছে তোর প্রতি। রাদীপ কিছু বলতেই মুখ খুলবে তার আগেই রাফিদ, আজকে বলতে দে আমায়, তোকে আমি সেই স্কুল জীবন থেকে ভালোবাসি রাফিদ। হ্যাঁ ভালোবাসি, কখনো মুখ ফুটে বলতে পারিনি। পাছে যদি প্রিয় বন্ধু হারিয়ে ফেলি, সেই শোক যে আমি নিতে পারছিলাম না রে, এই জন্য কিছুই বলিনি। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। তুই কেন সব সময়ের মতো বুঝে নিলি না আমাকে? রাদীপ কিংকর্তব্য বিমূঢ়। তার চোখে মুখে বিস্ময়। ইরা তাকে ভালোবাসে? একটু আগে কি বলল ইরা? সে কি ঠিক শুনছে? এটা কিভাবে হয়? এত বছরও কি সে ইরাকে বুঝতে ব্যর্থ? তবে দেখ, তুই আমার চোখের ভাষা বুঝতে না পারলেও আশেপাশের অনেকেই বুঝে গিয়েছিল আমার ইচ্ছের বিরুদ্ধেই। কই, তাদের তো বলতে হয়নি। তুই কেন বুঝলি না আমার চোখের ভাষা? এসব কথা তোকে আমি বলতাম না, ভেবেছিলাম তুই সম্পর্কটা মেনে নিলে তারপর বলবো। কিন্তু না,
আজ মনে হলো তোকে আজই জানিয়ে দেওয়া উচিত। এরপর যদি আর সুযোগ না পাই, আমি আফসোস নিয়ে মরতে চাই না। হাজারখানি প্রশ্ন রাদিফের মনে ঘুরপাক খাচ্ছে। তার মাঝে ভেসে আসে ইরার কণ্ঠ। একদিন তোকে প্রান্তরেখার প্রতীক বানিয়ে চলে যাব বহুদূরে। সেই দিন তুই খুব করে চাইলেও আমাকে আর পাবি না। বলে চলে যেতে নেয় সেখান থেকে। তার আগেই রাদিফ ইরার হাত ধরে ফেলে। রাফিদ ছাড়, আমি একা থাকতে চাই। এতদিন কেন মনের কথা জানাসনি? খুব তো ভালোবাসি ভালোবাসি করছিস। আমার ভালোবাসার গভীরতা সহ্য করতে পারবি তো? ইরা মুখ তুলে তাকায় রাদিফের দিকে। ছেলেটার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখে। রাদিফের কথা তার মাথায় বাজছে। কি বলল ছেলেটা? ভালোবাসার গভীরতা মানে? তার ভাবনার মাঝে রাদিফ ইরার কানে ফিসফিস করে। আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো নিজেকে? বাবার অফিসে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছে রাদিফ। যতই হোক, বইয়ের হাত খরচের টাকা বাবার কাছ থেকে নেওয়াটা তার আত্মসম্মানে বাজছে। তাই সে ঠিক করেছে এখন থেকে বাবার ব্যবসায় হাত লাগাবে। সেই অনুযায়ী তার বাবার পিয়ের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে। ঘড়িতে নজর বুলালো একবার। রাত 8:56। ঝটপট সব কাজ গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে সিঁড়ি দিয়ে উঠতে নিয়ে দেখা হয় তার মায়ের সাথে। ইরা দুপুরে খায়নি, শত জোর করেও খাওয়াতে পারিনি। তুমি একটা প্লেটে খাবার বেড়ে রাখো, আমি আসছি। রুমে ঢুকে চোখ পড়ল ইরাকে। বইয়ে মুখ ডুবিয়ে বসে রয়েছে। রাদিফ এগিয়ে গিয়ে নিজের ফোনে একটা ভিডিও অন করে ইরার সামনে ধরে। নাদিয়া মেয়েটার সাথে যখন রাদিফ পুকুর পাড়ে কথা বলছিল সেই সময়ে সিসিটিভি ফুটেজ। এটা জোগাড় করতে ছেলেটা সারা বিকেল ক্যাম্পাসেই ছিল। ভিডিওতে রাদিফের চরমারা সিনটা স্পষ্ট। ইরা রাদিফের দিকে তাকায়। মুখে বললে বিশ্বাস করবি না বলেই ভিডিও জোগাড় করে আনলাম। এবার বল, আমাকে ভুল বোঝার অপরাধে তোকে কি শাস্তি দেওয়া যায়? আমি সরি। বালের সরি তোর কাছে রাখ, যা চোখ মুখে পানি দিয়ে আয়। ইরা সোফার উপর আয়েশ করে বসে আছে। রাদিফ খাবার নিয়ে এসেছে নিচ থেকে। মেয়েটা কিছু বলার আগেই রাদিফ ইরার মুখের সামনে ভাতের লকমা। ইরা চোখ তুলে তাকায় রাদিফের দিকে। তাকিয়ে রয়েছিস কেন? আগে কি কখনো খাওয়াইনি তোকে? হ্যাঁ দিয়েছিস, তবে চুপচাপ খা। খাওয়ানোর শেষ পর্যায়ে ইরা খেয়াল করে রাদিফ কেমন যেন মিটমিট করে হাসছে। হাসছিস কেন এভাবে? ইরা, আমার না ভেবেই কেমন হাসি পায়। ছোটবেলায় তোর নাক দিয়ে পানি পড়তো, সেই ইরা এখন আমার ঘরের বউ। তেলে বেগুনে জ্বলে ওঠে ইরা। তুই যে ছোটবেলায় প্যান্ট ছাড়া ঘুরে বেড়াতিস, প্যান্ট পরে পটি করে দিতিস, বলবো আমি সেসব? ইরার বাচ্চা। ও হ্যালো, আমি ইরা। ইরার বাচ্চা নেই কোনো। দুষ্টু হাসি ফুটে ওঠে রাদিফের মুখে। সে ফিসফিস করে বলে, তুই চাইলে আসতেই পারে, আমার প্রবলেম নেই। বিয়ে করবি না করে মাথা খেয়েছিস, এত সহজেই ভুলে গেলি? এখন খুব শখ না? অসভ্য। রাদিফ প্রত্যুত্তর করার আগেই ইরার মুঠোফোনে বেজে ওঠে। আখি কল করেছে। এই সময় তো আখি কল করার কথা না। 7-5 ভাবতে ভাবতে কল ধরল ইরা। ইরা, রাদিফ কোথায়? রাফিদ এখানে। কি হয়েছে আখি, কাঁদছিস কেন? ইরা, রাদিফকে একটু বল না ইফতির কাছে যেতে, ও তো পাগলামি করছে। চট করে ইরা মাথা তুলে তাকায় রাদিফের দিকে। রাফিদ, আজ তো 8 তারিখ, রাত 12টার পরেই 9 তারিখ। আখি, এই আখি, তুই সামলা নিজেকে। আমি যাচ্ছি, সাদিকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। শুনশান নিস্তব্ধ রাস্তা। দূরে কোথা থেকে ভেসে আসছে কুকুরের হাঁকডাক। সেই নিস্তব্ধতায় ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ইফতি। তার এক হাতে একগুচ্ছ লাল গোলাপ, আরেক হাতে একটি বিড়াল, সম্পূর্ণ সাদা রঙের। আরও কিছুটা এগিয়ে গিয়ে ছেলেটা পা থেমে যায়। সে এসে গেছে তার গন্তব্যে। সামনেই কবরস্থান। ইফতির পা যেন এগোতে চাচ্ছে না, তবুও জোর করে এগিয়ে যায় সে। একটা কবরের সামনে যেতেই হাতে থাকা বিড়ালটি ধপ করে নেমে যায় হাত থেকে। বিড়ালের গতিবিধি দেখে হাসে ছেলেটা। গত 3টি বছর ধরে একই কাজ করে আসছে। ইফতি হাসি মুখে কবরটির পাশে বসে পড়ে মাটির উপরে। ফুলের গুচ্ছটি এগিয়ে দেয় কবরের পাশে। দেখ না তনয়া, আজ আমি তাড়াতাড়ি এসেছি, অনেক গল্প করব তার সাথে। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। হাসবে কিভাবে? কবরে থাকা মানুষ কি কথা বলতে পারে? এই তনয়া, দেখ আমি তোর জন্য লাল গোলাপ এনেছি। তুই তো লাল গোলাপ খুব করে চাইতিস আমার কাছে। দেখ না, উঠবি না?
সাদা বিড়ালটি শুয়ে আছে কবরের সাথে লেপ্টে। বোবা প্রাণীটিও বুঝতে পারে তার মালিক এখানে শুয়ে আছে। এই দেখ, সাথে এনিকেও এনেছি, ওকেও দেখবি না? হাত ঘড়িতে সময় দেখে নিল 12টা বাজতে 2 মিনিট বাকি। ইফতি চিত হয়ে শুয়ে পড়ল কবরের পাশের জায়গায়। প্রহর গুনতে থাকলো 12টা বাজার। 3, 2, 1। হ্যাপি বার্থডে তনয়া। তুই সব সময় বলতিস না সবার আগে ইফতি ভাই আমাকে বার্থডে উইশ করবে। তোর কথা মতো আমি আজও সবার আগে তোকে উইশ করার জন্য এসেছি। দেখ, কবরের মাটিতে হাজারো চুমুতে ভরিয়ে দেয় ছেলেটা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। ছেলেটা হুট করে চিৎকার করে ওঠে। তনয়া, তনয়া রে, বড় বাবা আমায় বলেছিল তোর বয়স 18 হলেই আমার হাতে তুলে দিবে। এ দেখ, আজ তোর 18 বছর বয়স হয়ে গেল। তুই ফিরে আয় তনয়া, তোকে তো আমি ঘরের বউ করবো, আয় না। কেন চলে গেলি আমাকে ফাঁকি দিয়ে? আমার যে কষ্ট হয় তনয়া, তুই তো আবার কষ্ট সহ্য করতে পারতিস না। তবে আজ 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 কেন আসছিস না? দেখ না তনয়া, আমি কাঁদছি, কষ্ট হচ্ছে, আমার বুক ছিঁড়ে যাচ্ছে তনয়া, আয় না তনয়া। পাগলের মতো কবরের মাটি খুঁড়তে লাগে। ওই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সাদি আর রাদিফ। ইফতি, কি করছিস কি? এরকম করলে তনয়া আরও কষ্ট পাবে। মাথা তুলে পেছনে তাকায় ইফতি, গিয়ে জড়িয়ে ধরে রাদিফ আর ইফতিকে। দেখ না, দেখ না, একটু আগেই তনয়া এখানে ছিল, আমি হাত ধরতেই গায়েব হয়ে গেল। আসতে আসতে বল না ওকে, আজ যে ওর 18 বছর বয়স হয়ে গিয়েছে। এখন ওকে আসতে বল, বড় বাবা আমার হাতে তুলে দেবে। বল না রানী। এই সাদি, তুই বল। শত বুঝিও লাভের লাভ কিছুই হলো না। ইফতি পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে। রাদিফ আর জোর করেনি, ইফতির সময় প্রয়োজন। বছরে 2টো দিন ইফতি নিজের মধ্যে থাকে না, এক তনয়ার জন্মদিন, আরেক তনয়ার মৃত্যুবার্ষিকীতে। অনেক সময় বাদে রাদিফ এগিয়ে গিয়ে ইফতির কাঁধে হাত রাখে। ইফতি, এবার যেতে হবে। ইফতি শোনে রাদিফের কথা, 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কবরটাকে, মাটিতেই চুমু এঁকে দেয়। আমি আমি আবার আসবো তনয়া, চল রাদীপ। রাদীপ তাকায় ইফতির দিকে। ছেলেটা নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে থেকে আর কথা বাড়ায় না। শুনশান নিশুতি রাতে 3 বন্ধু রওনা হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। হুট করে রাদীপ বাইক থামায়। সাদি বলে, কিরে, থামালি কেন? রাদীপের দেখা দেখি বাকি দুজনও নেমে যায়। কোথা থেকে যেন আঁখি দৌড়ে এসে ইফতির গায়ে হামলে পড়ে। হঠাৎ এমনটা হয় কিছুটা পিছিয়ে যায় ইফতি, পরক্ষণেই সামলে নেয় নিজেকে। কি হয়েছে গাধি, কাঁদছিস কেন? তুই আর কষ্ট পাস না ইফতি, আমাকে বল তোর তনয়া কেমন ছিল? আমি তেমনই হয়ে যাব, সত্যি বলছি। কথা বলতে বলতে নাক টানছে মেয়েটা। রাদীপ আর সাদি মুখ চাওয়াচাই করে। এই সময় এসব বলছে কেন মেয়েটা? ইফতি যদি রেগে যায়? কিন্তু তাদের ভুল প্রমাণ করে ইফতি হাসে মেয়েটার কথা শুনে। আঁখি একটু বেশিই ভাবে তাকে নিয়ে। তোকে কারো মতো হতে হবে না আখি, তুই যেমন তেমনই থাক। আমার শূন্য জীবনে তোর মতো একটা গাধি থাকলে মন্দ হয় না বিষয়টা। ইফতির বড় চাচার মেয়ে তনয়া। ইফতির বাবা মারা যাওয়ার পর থেকেই তার বড় চাচার সাথে থাকতো। বড় চাচার একমাত্র মেয়ে তনয়া তখন ইফতির নেওটা। সব কাজে তার ইফতি ভাইয়াকে লাগবেই। মাঝে মাঝে ইফতি বিরক্তই হতো, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ইফতি কেমন যেন মেয়েটার মায়ে জড়িয়ে পড়ে। তনয়া শৈশব থেকে কৈশোরের পদার্পণ করার পর যেন ইফতিকে নিয়ে তার পাগলামও বাড়তে থাকে। একদিন তো হুট করে বাবার কাছে গিয়ে বলেই ফেলো ইফতিকে সে বিয়ে করবে। ইফতির চাচি ইফতিকে তেমন একটা পছন্দ করতো না, তবে তনয়ার বাবা ইফতির প্রতি মেয়ের আসক্তি দেখে তাদের বিয়ে পড়িয়ে রেখেছিল খুব গোপনে। কথা ছিল তনয়ার 18 বছর হলেই মেয়েকে ইফতির হাতে তুলে দেবেন। কিন্তু হায়, ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ে হওয়া ঠিক 1 সপ্তাহের মাথায় হুট করে মেয়েটা নাক মুখ দিয়ে রক্তবমি করতে থাকে। মেয়ের অবস্থা দেখে তার বাবা আর ইফতি হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে হয়তো ইফতি তার জীবনে সবচেয়ে বড় সত্যির সম্মুখীন হয়েছিল। তনয়া মেয়েটার ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ চলছিল, অথচ প্রাণোচ্ছল মেয়েটা জানতও না মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে তার ভিতর। টানা 3 দিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে মেয়েটা। মৃত্যুর তাল প্রান্তে এসেও মেয়েটা ইফতির হাত শক্ত করে ধরে রেখেছিল।
তার শেষ কথা ছিল, ইফতি ভাই, আমি চাই আমার অবর্তমানে তোমাকে কেউ যত্ন করুক। আমি তোমার প্রথম স্ত্রী হিসাবে তোমাকে অনুমতি দিলাম বিয়ে করার। এটাই আমার শেষ ইচ্ছা। ইফতি সেদিন মেয়েটাকে কোনো উত্তর দিতে পারেনি। অবুঝ মেয়েটা যেন সেদিন বুদ্ধিমতী হয়ে গিয়েছিল। নিজের মৃত্যুর পরোয়া না করে সে ভাবছিল ইফতির ভালো থাকা নিয়ে। ভালোবাসা এমনও হয়, তার ভালোবাসা হয়তো এমনিই ছিল। কাল রাতে ইফতিকে আর বাড়ি ফিরতে দেওয়া হয়নি। সাদি নিজের বাসায় নিয়ে এসেছিল। সাদি চা নিয়ে রুমে আসে। ইফতি ঘুম থেকে উঠেছে আরও কিছুক্ষণ আগেই। দুই বন্ধু চা খাচ্ছে একসাথে বসে। সাদি ইফতিকে কিছু বলতে চাচ্ছে, তবে ছেলেটা যদি আবার উত্তেজিত হয়ে পড়ে সেই ভেবে চুপ রয়েছে। 7 চিন্তা না করে বলেই ফেলল, দেখ ইফতি, অনেক বছর তো হলো, এবার নিজেকে নিয়ে কিছু ভাব, গুছিয়ে নে জীবনটা। আমি নিজেকে গুছিয়ে রেখেছি সাদি, তবে বছরে 2 দিন আমি নিজের মধ্যে থাকি না, আর না কখনো থাকতে পারবো। আখের দিকটা একটু ভেবে দেখলে হয় না? আগে কি চায় ও তো নিজেই জানে না, নিজের অনুভূতি সম্পর্কে এখনো অবগত নয়। ওর থেকে বেশি হয়তো আমি নিজেই জানি না ওর অনুভূতি। তাহলে নিজ থেকে কিছু করছিস না কেন? এবার ইফতি পূর্ণ দৃষ্টিতে তাকায় সাদির দিকে। তুই পেরেছিস নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে? নিজের অনুভূতি প্রকাশ করবি না তাই বলে কি তোদের কিছুই আমি বুঝতে পারি না? ইফতি, তুই ভুল বুঝেছিস, তেমন কিছুই না আসলে। ইরাকে ভালোবাসিস না? অস্বীকার করতে পারবি? বাসতাম, তবে এখন আর বাসি না, আর আমি চাই না এই বিষয়ে আর কেউ জানুক। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু নিজেকে নিয়ে ভাবা উচিত তোর। আমি এভাবে ঠিক আছি। ইরা এখন ভালো আছে, খুশি আছে, আর ওর খুশিতে আমি খুশি। ইফতি আর কিছুই বলে না। ভালোবাসা এমন এক সংক্রমণ যার সংস্পর্শে এলে কঠিন থেকে কঠিনতম মানুষও নরম হতে বাধ্য। ভালোবাসা মানুষকে যেমন বাঁচতে শেখায়, ঠিক তেমনি অনেককে মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিজের ভালোবাসার মানুষের সুখের কথা চিন্তা করে সাদির মতো হাজারো প্রেমিক পুরুষ নিজ ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় নির্দ্বিধায়। ইস, কি নিদারুণ বিসর্জন, কি নিদারুণ ভালোবাসা। অফিসের কাজ শেষ করে রাদীপ বাড়িতে আসছে। রাস্তার পাশে ফুলের দোকান থেকে হুট করেই বাইককে ব্রেক করে নেমে দাঁড়িয়ে ভাবতে থাকে, আচ্ছা সে যদি ইরার জন্য ফুল নিয়ে যায়, মেয়েটা কি খুশি হবে? নিজের ভাবনায় রাদীপ এবার নিজেই অবাক। ইরা সবসময় নিজ থেকে তার কাছে ফুল চেয়ে নিত, আজ সে নিজে ইরার জন্য ফুল কিনতে আগ্রহ প্রকাশ করছে। বিয়ের পর কিছুই কি বদলায়নি তাদের মাঝে? হয়তো বদলেছে অনেক কিছুই। রাদীপ তার অনুভূতি ঠাউর করতে পায় না মাঝে মাঝে, আবার সে এত ভাবতেও চায় না। জীবন তো তাকে ভালোই রেখেছে। বন্ধু হিসেবে ইরার জুড়ি মেলা ভার। রাদীপ জানে স্ত্রী হিসেবে ইরা অপূর্ব। নির্দিষ্ট ফুল খুঁজতে একটু দেরি হলেও কয়েক দোকান ঘুরে ইরার সব থেকে পছন্দের ফুলটাই নিয়ে নিল রাদীপ। ইরা গুনগুন করে গান গাইছে আর বিছানা ঠিক করছে। একটু আগে তাদের বন্ধুদের গ্রুপে কথা হয়েছে। ইফতি নিজেকে সামলে নিয়েছে, আর আখি সে তো আগের মতোই। কখন কি করে সে নিজেই বোঝে না। আনমনেই হাসে ইরা। বন্ধুদের মধ্যে আখির বিষয়ে সকলে জানে যে সে ইফতিকে পছন্দ করে, শুধু মেয়েটাকে কখনো স্বীকার করে না। হাতের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে যেতেই তার নাকে সুন্দর এক সুবাস আসে। খুশি হয়ে যায় মেয়েটা। এটা তো দোলন চাপার ঘ্রাণ। পরক্ষণে মেয়েটা ভীত হয়, আশেপাশে তো দোলন চাপা ফুলের গাছ নেই। এত রাতে সে ফুলের ঘ্রাণ পাচ্ছে কেন? দরজা ভেতর থেকে লাগানো। রাদীপ দরজা নক করে, তবে কোনো সাড়া নেই। আবার দরজা নক করবে তার আগেই দরজার লক খুলে যায়। ইরা চোখ মুখ খিচে এক প্রকার চেঁচিয়ে ওঠে, ভূত ভূত। ইরা, ভূত কোথায় দেখলি? এটা তো আমি। রাদীপের কথা শুনে যেন প্রাণ ফিরে পায় মেয়েটা। তুই এসেছিস, এত দেরি করলি কেন? জানিস একটু আগে তেনারা দোলন চাপা ফুলের গ্রান নিয়ে এসেছিল। রাদীপের ভ্রু কুঁচকে যায়। তার আনা দোলন চাপা ফুলের ঘ্রাণ পেয়েছে ইরা, সেটা সে নিশ্চিত। তবে তেনারা? এই মেয়ে আস্ত এক ভীতু। পেছনে রাখা হাতটা বাড়িয়ে দেয় ইরার সামনে। তুই এনেছিস দোলন চাপা? সত্যি তুই এনেছিস আমার জন্য? না, তোর জন্য আনিনি, পাশের শেওড়া গাছের পেতনির জন্য এনেছি। দিয়ে আসি। যত সব। ভাবলাম একটু প্রেমিক পুরুষের মতো হাঁটু গেড়ে বসে ফুল দেব। আচ্ছা, সেসব কি আর আমার কপালে আছে? সর সামনে থেকে। ইরা রাদীপের কোনো কথা কানেই নিল না।
সে তার প্রিয় দোলন চাপা পেয়েছে প্রিয় মানুষের কাছ থেকে। এর থেকে আর কি চাওয়া থাকতে পারে তার? সূর্য যেন আজ নিজের পূর্ণ তেজ দিয়ে কিরণ ছড়াচ্ছে চারিপাশে। ব্যবসা গরমে নাজেহাল অবস্থা পথচারীদের, তাদের মধ্যে ইলাও অন্যতম। কলেজের কিছু কাজে বের হয়েছিল বাড়ি থেকে, তা না হলে এই গরমে সে জীবনেও বের হতো না। মেয়েটা বিপাকে পড়ল রাস্তা পার হতে গিয়ে। শহরে বেড়ে ওঠার পরও রাস্তা পার হতে পারে না ইলা। রাস্তায় আর কেউ নেই যে অন্যজনের সাথে সাথে পার হয়ে যাবে। খানিক সময় বাদে কানে আসে তাকে উদ্দেশ্য করে বলা গুটি কয়েক শব্দ। এখনো রাস্তা পার হওয়া শিখলে না মেয়ে? শব্দের মালিকানা খুঁজতে পেছনে ঘুরে দেখতে পায় সাদি দাঁড়িয়ে। ইলা লজ্জা পায় খানিকটা, মাথা নিচু করে নেয়। এর আগেও একদিন সাদি তাকে রাস্তা পার করে দিয়েছিল স্কুলে থাকতে। এবারও কেন এই লোকের সামনেই পড়তে হবে? হুট করে সাদি ইলার হাত ধরে রাস্তার ওপারে নিয়ে যেতে থাকে। ইলার কি হলো সে জানে না। সে তো তাকিয়ে আছে সাদির ধরা হাতের দিকে। এ কেমন অনুভূতি? সে তো পরিচিত নয় এসবের সাথে। মনে হচ্ছে পেটের তলদেশে রঙিন প্রজাপতিরা সুরসুরি দিয়ে যাচ্ছে। তার অযাচিত ভাবনার মাঝে মানবটি হাত ছেড়ে দেয়। তার ভাবনার সুতো ছিঁড়ে যায়। রাস্তা পার হতে শিখো মেয়ে, প্রতিবার কিন্তু আমি থাকবো না বাঁচানোর জন্য। থাকলে মন্দ হয় না। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটি কেমন। ইলা অপ্রস্তুত হয়ে পড়ে। ইলার কথায় হেসে ওঠে ছেলেটা। বেশ কথা শিখেছ তো দেখছি। ইলা কি শুনলো সাদির কথা কি জানি। সে তো ওই মানবের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়? মেয়েটা কি আগে কখনো এমন হাসতে দেখেনি তাকে? দেখেছে তো, তখন কেন এত মুগ্ধতা প্রকাশ পায়নি? নিজের ভাবনার কোনো উত্তর পায় না ইলা। ইলার এক ধানে তাকিয়ে থাকা খেয়াল করে কিছুটা শব্দ করল সাদি। মেয়েটা ভাবনা জগৎ থেকে বাস্তব জীবনে টপকে পড়ল। কি এত ভাবো? প্রেম করছো নাকি আজকাল? আর কোথায় যাচ্ছিলে? কলেজে যাচ্ছিলাম ভাইয়া, আজ তাহলে আসি। কথা শেষ করেই পা চালাতে থাকে, যেন কত ব্যস্ত সে। সাদি তাকিয়ে থাকে মেয়েটার যাওয়ার পানে। মেয়েটা কি লজ্জা পেল? ইরা হুট করে পেছনে ফেরে। আপনার হাসি মারাত্মক সুন্দর। মেয়েটা আর দেরি করে না, পারে তো দৌড়ে চলে যেতে। কিছু কিছু সময় মনের অবাধ্য ইচ্ছেগুলো পূরণ করতে হয়, যেমনটা ইলা করল। এদিকে সাদি হতভম্ব, আর মনে বিড়বিড় করে। মেয়ে মানুষ পিঠা গোরসের উপপাদ্য চেয়েও জটিল। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। গালে হাত দিয়ে মনমরা হয়ে কথাটা বলে আখি মেয়েটা। আখির কথায় ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল ইফতির বুকে। বিয়ের কথা বলছে মানে? মামার বাড়ির আবদার নাকি? যে সে যাকে নিয়ে খুশি হতে চাইবে সেই চলে যাবে? এবার আর কিছুতেই যেতে দেবে না সে। আখিকে তার লাগবেই। ওই গাতিটার ভিত্তিহীন কথাবার্তা না শুনলে তার জীবন তো অচল হয়ে পড়বে। তবুও ইফতি চুপ করেই থাকে। ইফতিকে চুপ থাকতে দেখে সাদি মুখ খুলে। তা তোর মন খারাপ কেন? তুই তো সেদিন বললি বিয়ে করতে চাস। ইফতি খুব করে চাচ্ছে এবার অন্তত মেয়েটা কিছু বলুক, তারপর সে সামলে নেবে। কিন্তু না, মেয়েটা তার আশায় এক বালতি জল ফেলে দেয়। বিয়ে হয়ে গেলে তো তোদের সাথে আড্ডা দেওয়া হবে না। আমি যে তোদের সাথে কথা না বলে থাকতেই পারবো না। তো তুই এক কাজ কর, আমাদের গ্রুপের কাউকে বিয়ে করে ফেল, তাহলে ইরার মতো তুইও সব সময় আড্ডা দিতে পারবি। আঁকিয়ে বা সরু চোখে ইফতির দিকে তাকায়। এবারও ছেলেটার দৃষ্টি শীতল। হতাশ মেয়েটা হতাশ। প্ল্যান অনুযায়ী শেষ কথাটা বলেই ফেলে। আমাকে কে বিয়ে করবে? এই সাদি, বিয়ে করবি আমায়? মুখের কথা বলতে একটু দেরি হলো আখির গালে কষিয়ে চড় মারতে একটু সময় নেয় না ইফতি। আখির সাথে সাথে হতভম্ব সাদি আর রাদিফও। ইফতিকে হাইপার করে সত্যি বলাতে চেয়েছিল, কিন্তু এ তো হিতে বিপরীত হয়ে গেল। এক প্রকার চেঁচিয়ে ওঠে ইফতি। ছেলেখানা পেয়েছিস, যাকে পেতে চাইবো একবার একজনের জীবন ছেড়ে চলে যাবে, আবার আরেকজন নিজ থেকে আমার সামনে অন্যের হতে চাইবে। তোকে আমি জ্যান্ত কবর দেবো শালি। চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে আখি, তবুও সে দমে যায় না। আজকে সে শুনবে ইফতির মুখে। নিজেকে ধাতস্থ করে। তুই তো তনয়াকে ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ বাসি, আমি তনয়াকে ভালোবাসি, কিন্তু তোকে আমার লাগবেই লাগবে, সেটা হোক তোর ইচ্ছায় কিংবা ইচ্ছার বিরুদ্ধে। কান্নার মাঝে হেসে দেয় মেয়েটা। স্থান কাল সময় না ভেবেই ঝাঁপিয়ে পড়ে ইফতির বুকে। ইফতিও টেনে নেয় বক্ষ গহ্বরে
এই গাধিকে তার লাগবেই লাগবে। এদের কাণ্ড দেখে সাদি আর রাদিফ হেসে কুটি কুটি অবস্থা। দুপুরবেলা হয় এদিকটায় শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য, তাই তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে না দিয়ে অন্যদিকে এগিয়ে যায় দুই বন্ধু। তৃষ্ণার্ত দুই প্রেমিক প্রেমিকা একান্তই সময় কাটান নিজেদের মতো করে। কাবাব পেয়ে হাড্ডি হবে কেন শুধু শুধু? হুট করে রাদিফ বাইক থামায়। ইরা, নেমে আয়। কেন? বাড়ি যাব তো। না, বাড়িতে সন্ধ্যায় যাব। ভেলপুরি তোর খুব পছন্দের না? চল, আজ একসাথে খাবো। ইরাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে থাকে। মেয়েটা মনে মনে বেশ খুশি হলো। প্রিয় মানুষের সাথে একান্ত সময় কাটাতে কার না ভালো লাগে? ভালোবাসার মানুষের সঙ্গ পেলে মানুষ 1000 বছর বাঁচতে চায়। পরন্ত বিকেল, সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ মাত্র। রাদিফ আর ইরা হাঁটছিল একসাথে। অনেকদিন পর দুজনে একসাথে সময় কাটালো। আগে হুট করে তারা দুজনে বেরিয়ে পড়ত ঘুরে বেড়ানোর জন্য। ইরা সেসব ভেবে স্মৃতিচারণ করছিল। ইরা, আনমনে জবাব দেয় মেয়েটা। বল। তুই ওই দিন বলেছিলি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসিস। নাদিয়া মেয়েটার সাথে সম্পর্ক শুরু করার আগে তো তোকে বলেছিলাম, তখন তুই আমাকে কিছু জানাসনি কেন? আমি কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে চাইনি রাফিদ। ভয় পেতাম যদি প্রকাশ করলে তোকে হারিয়ে ফেলি। যদি তুই আমার সাথে বন্ধুত্ব না রাখিস তখন কেমন করতাম আমি? রাদিফ তাকিয়ে থাকে ইরার দিকে। মেয়েটার কণ্ঠে কেমন অসহায়ত্বের ছাপ। তার এত কাছে থেকে মেয়েটা এত গভীরভাবে তাকে ভালোবেসে গেছে, সে টেরও পায়নি। ইরার ভালোবাসার কথা জানলে হয়তো আরও আগে মেয়েটাকে কাছে টেনে নিত। মোটেই কষ্ট পেতে দিত না ইরাকে। ইরা, এখন যদি আমি তোকে নিজের করে পেতে চাই, তুই কি ফিরিয়ে দিবি আমায়? রাদিফের এই কথাটা যথেষ্ট ছিল ইরার বুক তোলপাড় করে দেওয়ার জন্য। রাদিফ কি বোঝাতে চাইল? সে যা ভাবছে রাদিফ কি তাই বলেছে? ইরা আর ভাবল না, সম্মতির স্বরূপ হেসে বলল, ভালোবাসি। আমিও ভালোবাসি। আজ ইফতি আর আখির বিয়ে। আনন্দ উৎসবের ভিড়ের মাঝে ইফতি আর আখি যেন একে অপরের মধ্যেই হারিয়ে গেছে। চারপাশে হাসি তামাশা হলেও তাদের চোখের ভাষা আলাদা গল্প বলছে। বিশ্বাসই হচ্ছে না, সত্যি আজ আমাদের দিন। এতদিনের স্বপ্নটা যেন এক নিমেষেই সত্যি হয়ে গেল। আমি তো অনেক আগেই বিশ্বাস করে নিয়েছি আখি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আজ শুধু সবার সামনে সেই সত্যিটা পাকা হলো। তুমি কি প্রতিশ্রুতি দিচ্ছ সবসময় পাশে থাকবে, সুখে দুঃখে ঝড় বৃষ্টিতে? প্রতিশ্রুতি নয় আখি, এটা আমার দায়িত্ব। যতদিন শ্বাস আছে ততদিন তোমার হাত ধরে থাকবো। ঢাকঢোলের শব্দে ভরে উঠছে চারপাশ, অথচ ভিড়ের কোলাহল পেরিয়ে ইফতি আর আখির চোখের দৃষ্টি একে অপরের প্রতি অটুট ভালোবাসার অঙ্গীকার করে যাচ্ছে। বাবা, বিয়ের আগে দেখছি দুজনের প্রেম একদম মাখো মাখো হয়ে গেছে। সবাই কি তোর মতো আনরোম্যান্টিক খারস নাকি? কি বললি? শুনতে পাসনি? কালা নাকি? আমি তোর হাজবেন্ড হই না, আমাকে ন্যূনতম সম্মান দিস তুই? আইসে আমার হাজবেন্ড রে। ওদের খুনসুটির মাঝে সাদির চোখে ইলাকে দেখে ওকে তো আগে কখনো এত ভালো লাগেনি ওর। আজ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন ওর চোখে? নাকি কিশোর বয়স আসলে সব মেয়েরাই সুন্দর হয়ে যায়? আগের দিন হাসি দিয়ে আজকে আমাকে চোখ দিয়ে খুন করতে চান সাদি ভাইয়া? ইলার কথায় চমকে ওঠে সাদি। মেয়েটা যে কখন ওর পাশে এসে দাঁড়িয়েছে ও টেরই পায়নি। আজ তোমায় খুব সুন্দর লাগছে মেয়ে। আমার সাজ সার্থক। কেন? এই যে আপনি আমাকে সুন্দর বললেন। ও, তার মানে তুমি পুরুষ মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে সেজেছ? সবার প্রশংসা আর আপনার প্রশংসা কি এক? কেন? আমি কি বিশেষ কেউ? জানি না। কি জানো মেয়ে? ইলা এবার অত্যাধিক সাহস দেখিয়ে বলে ফেলে, শুধু এইটুকু জানি আপনাকে আমি ভালোবাসি। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না ইলা। সাদি কিছুটা হতভম্ব হয়ে যায়। একবার ইরা, রাদিফ, আরেকবার ইফতি আখের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, নিজেকে গোছানোর আরেকটা সুযোগ পেলে মন্দ হয় না। রাদিফ ওয়াশরুম থেকে বেরোতেই চোখ যায় জানালার পাশে। ইরা দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার কাছের জানলা ভেদ করে বাইরে তাকিয়ে আছে। রাদিফ নিঃশব্দে এগিয়ে যায়। পেছন থেকে জড়িয়ে ধরে ঠান্ডা হাত শাড়ির আঁচল ভেদ করে কোমরে গিয়ে ঠেকছে। ইরা মোটেও চমকায় না। রাদিফের শরীরের ঘ্রাণ তার চেনা, খুবই ভালো করে চেনা।
নীরবতা ভাঙে রাদিফ। ইরার কানে ফিসফিস করে বলে, বউ, আমার না প্রেম প্রেম পাচ্ছে। ওয়েদার ডিমান্ড। ইরা রাগের চোখে তাকায় রাদিফের দিকে। রাদিফ আর আজ দমে যায় না। দেখ, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, চল ছাদে চল। ইরা অবাক হয়, রাদিফ তো বৃষ্টিতে ভেজা পছন্দ করে না, তাহলে আজ? ইরার প্রশ্নবোধক চাহনিতে রাদিফ হাসে। তোর একমাত্র শখ বৃষ্টি বিলাস করা, চল আজ তোকে বৃষ্টিতে ভেজাবো, প্রেমময় বৃষ্টিতে। ইরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে এসে ইরার মন ভালো হয়ে গেল। ঝিরে ঝিরে বৃষ্টি কেমন মুষলধারে বইছে, ছুটে যায় ছোট বাচ্চাদের মতো ভিজতে থাকে। রাদিফ তাকিয়ে দেখছে প্রাণোচ্ছল ইরাকে, ভিজে যাচ্ছে সে নিজেও প্রেমময় বৃষ্টিতে। আজকাল সবভাবেই ইরাকে দেখতে তার কাছে ভালো লাগে। কেন? সে কি ইরার প্রেমে পড়ে গেল? কই, এত বছরে এতটা সুন্দর কি আগে লেগেছে? নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করে। আগে তো সেই নজরে ইরাকে কখনো দেখেনি, তাই তার সৌন্দর্য চোখে পড়েনি হয়তো। ইরার পরনে শুভ্র রাঙার শাড়িটি ভিজে লেপ্টে আছে শরীরে, কোমরের কিছু অংশ দৃশ্যমান। রাদিফ ফাঁকা ঢোক গেলে এগিয়ে যায় ইরার দিকে, শাড়ি দিয়ে ভালো করে ঢেকে নেয় ইরাকে। হঠাৎ দূরে কোথাও বাজ পড়ল। ইরা ছুটে এসে রাদিফকে আঁকড়ে ধরে। ভয় কাটিয়ে ইরা রাদিফকে ছেড়ে দেয়, তবে রাদিফ ছাড়ে না, আটকে রাখে বাহুডোরে। বৃষ্টিতে ভিজছো কেন মেয়ে? বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে যেতে চোখ মেলে তাকায় ইলা। সাদি এক হাতে ছাতা নিয়ে ওর মাথার ওপর ধরে রেখেছে, কিন্তু ওদিকে সাদি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমার শখ হয়েছে তাই ভিজছি, কিন্তু আমাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে আপনি নিজে ভিজে যাচ্ছেন। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। সাদি মাথার ওপর থেকে ছাতাটা সরায়। তাহলে চলো একসাথে ভিজি। আপনি কেন ভিজবেন? কারণ তোমার বৃষ্টি ভালো লাগে। আমার ভালো লাগাতে আপনার কি? আমার তোমাকে ভালো লাগে। সাদির কথায় চমকে যায় ইলা। ওই মেয়ে, তুমি কি আমার হবে? ধরে রাখবেন আমাকে, ছেড়ে যাবেন না তো? সাদি ওর অনেকটা কাছাকাছি আসে। সারা জীবন ধরে রাখবো। দিনের সব থেকে সুন্দর সময় হয়তো দুপুর পর থেকে সন্ধ্যা হওয়ার সময়টুকু। প্রখর রোদের তাপ কমে এসেছে, মাথার ওপরে থাকা সূর্যটা হেরে পড়ছে পশ্চিমে। রোদ পড়ে যাওয়ায় বাড়ির ছোটরা সবাই মিলে ছাদে মাদুর পেতে বসেছে। বড়রা পাশেই রাখা চেয়ারে বসে তাদের মতো আড্ডা দিচ্ছে। সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো এখানে এখন ট্রুথ আর ডেয়ার খেলা হবে। ইলা গিয়ে খালি বোতল নিয়ে এলো। এবার এটা ঘোরানো হবে। প্রথমবারে বোতল গিয়ে থামে সাদির সামনে। ট্রুথ অর ডেয়ার? সাদি তাকায় ইফতির দিকে, ছেলেটা মিটমিটিয়ে হাসছে। এটার সংকেত হচ্ছে ট্রুথ নেওয়া যাবেই না, যে কোনো সময় ছেলেটা তাকে ফাঁসিয়ে দেবে। আমি ডেয়ার নিব। ইরা বলে ওঠে, এই আমি ডেয়ার নেব। সাদির গানের গলা দারুণ, তুই একটা গান গাতো। ইফতি তাকিয়ে আছে বন্ধুর মুখ পানে। সে মন প্রাণে চায় সাদির জীবনে কেউ এসে ছেলেটাকে গুছিয়ে নিক। সকলের করতালির আওয়াজে ইফতির ধ্যান ভাঙে। পুরো গানটাই সাদি নিচের দিকে তাকিয়ে শেষ করেছে, কেননা কাউকে উদ্দেশ্য করে গান গাওয়ার মতো কেউ তো তার জীবনে নেই। সকলেই গানের জন্য সাদিকে বাহবা দিলেও চুপ রইল ইলা। সাদির ফোনে মায়ের কল আসায় সে নিচে চলে যায়। ইরার মা ইয়াসমিন বেগম ছোট মেয়েকে বলেন, ইলা নিচে যা তো, নাস্তা বেজে রেখে এসেছি, নিয়ে আয়। মায়ের আদেশ পেয়ে ইলা নিচে নেমে আসে। রান্নাঘর থেকে নিয়ে আসে ভেজে রাখা স্প্রিং রোল আর সিঙ্গারা। সাদি বাইরে থেকে ফোনে কথা বলে ভেতরে আসতে দেখে হাতের বাটিগুলো ডাইনিং টেবিলের ওপরে রাখে। আপনার গানের গলা অসম্ভব সুন্দর। সাদি ফোনের ওপর চোখ রেখে হাঁটছিল বিধায় ইলাকে খেয়াল করেনি। কণ্ঠ শুনে তাকালো। মেয়ে, তোমার কাছে দেখছি আজকাল আমার সবই সুন্দর লাগছে, ব্যাপার কি বলো তো? ইলা চুপসে যায়। সে তো ভাবেনি সাদি যে এভাবে তাকে ধরে ফেলবে। ইলাকে চুপ থাকতে দেখে সাদি আবার বলে, যে রাস্তায় আসতে চাইছো, সময় থাকতেই ফিরে যাও মেয়ে, না হলে। সাদির কথা সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে রাদিফের নানি উপস্থিত হয়। তোরা কে কোথায় আছিস দেখে যা, কি সর্বনাশ হলো রে। কে কোথায় আছিস দেখে যা, এই ছেলে মেয়ে দুটো কি করছে। ছি ছি ছি। মহিলার কথা শুনে যেন বজ্রপাত হলো ইলা আর সাদির উপর। সে কি ইঙ্গিত দিচ্ছে? ইলা আর সে তো শুধু কথা বলছিল,
তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল, তবে ওনার কণ্ঠ শুনে রফিকুল সাহেব, শামসুল সাহেব সহ সকলে হন্তদন্ত হয়ে নেমে আসে ছাদ থেকে। ইয়াসমিন বেগমকে দেখেই রাদিফের নানি খেকিয়ে ওঠে। মেয়েকে কি শিক্ষা দিয়েছ? ছি, বোনের শ্বশুরবাড়ি এসে এসব করছে। নিজের মেয়েকে নিয়ে এসব কটূক্তি মোটেও সহ্য করলেন না ইরার বাবা শামসুল হক। কি করেছে আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? তোমাদের মেয়ে বাতারের সাথে এইখানে রঙ্গলীলা করছে, আমি হাতে নাতে ধরেছি। এসব ভাষা শুনে সাদিয়া আর চুপ থাকতে পারল না। কি যা তা বলছেন আপনি? আমরা এইখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে এমন মিথ্যা অপবাদ দিতে আপনার পাচ্ছে না? মা, তুমি বোধহয় ভুল দেখছো। সাদিকে ছোট থেকে দেখছিলাম, ইরা আমাদের নিজের মেয়ের মতন, ওরা কোনো খারাপ কাজ করতে পারে না। আমি চোখে কম দেখতে পারি, কিন্তু লিজা ও কি চোখে কম দেখবে? ওই তো আমাকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, আমি ওদের খুব বাজে অবস্থায় দেখছি, ভাষায় প্রকাশ করার মতো না। নিচের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে ইরা। এবার আরও ডুকরে কেঁদে উঠল। নিজেকে নিয়ে এসবও শুনতে হচ্ছে তাকে। এতক্ষণ চুপ থাকলেও এবার ইয়াসমিন বেগমকে মেয়ের গালে জ্বর মারতে লাগলেন এলোপাথারি। আন্টি কি করছে? কি ওর কোনো দোষ নেই, আপনারা ভুল বুঝছেন। ইয়াসমিন বেগম তবুও থেমে নেই। নিজেও কাঁদছেন, তবুও থামছেন না। শামসুল হক এগিয়ে গিয়ে ছাড়িয়ে নিলেন। পাগল হয়ে গেলে তুমি? নিজের মেয়ের প্রতি বিশ্বাস পাচ্ছ না? আমার মেয়ে এমন কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার মেয়ে কেমন, কিন্তু আজ এই কালি ওর গায়ে লাগানো হলো, এর কি হবে? বুঝতে পারছো কিছু তুমি? এবার মনও থাকে শামসুল হক। তার আদরের মেয়ে কখনো এসব কাজ করতে পারে না। সাদির মাথা কাজ করছে না, এসব কি হচ্ছে? মহিলা কেন মিথ্যা বলে মেয়েটার জীবন জটিল করে দিচ্ছেন? রাদিফের নানির ইচ্ছা ছিল তার ছোট মেয়ে লিজার সাথে রাদিফের বিয়ে দেবেন, কিন্তু তার বড় জামাই আগেই বন্ধুর মেয়ে ইরার সাথে রাদিফের বিয়ে দিয়ে দিয়েছেন। তাই তিনি ইরার উপর বেজায় নাখোশ। তাই লিজা আর তিনি মিলে ইরার পরিবারকে অপদস্থ করার এই বুদ্ধি খাটার মনে মনে তিনি বরং খুব খুশি। আমি এ বাড়িতে থাকতে এই অপকর্ম সহ্য করব না, কিছুতেই না। ইয়াসমিন বেগম এগিয়ে গেল সাদির কাছে। বাবা, আমার মেয়েটাকে বিয়ে করবে? ইরা বোনকে ধরে রেখেছে। মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আপু, এই আপু, বিশ্বাস কর আমি কিছু করিনি। বোনকে আশ্বস্ত করতে কিছু বলতে যাবে, তার আগেই কানে আসে মায়ের কথা। মা, কি বলছোটা কি? ওরা নির্দোষ। রাদিফ বুঝে উঠছে না আসলে হয়েছে কি। তার মধ্যেই ইরার মায়ের এই কথা। মা, আমার বন্ধু এমন কিছু করতে পারে না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করি বাবা, আমি আমার মেয়েকে বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে কখনো খারাপ কিছু করবে না, কিন্তু আজ গর্ভবতী মানুষের সামনে আমার মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এক কান দুই কান হতে হতে এক সময় সবাই জেনে যাবে, আমার মেয়ে ভেঙে পড়বে। যদি উল্টাপাল্টা কিছু করে বসে, আমি সহ্য করতে পারবো না। ইয়াসমিন বেগমের কথায় ঘর জুড়ে নীরবতা ছেয়ে যায়। সাদি ভেবে পাচ্ছে না এই মুহূর্তে তার কি করা উচিত। শামসুল হক চুপ করে আছেন, তার মানে এতে ওনার সম্মতি রয়েছে। রাদিফ এগিয়ে যায় বন্ধুর দিকে। আমরা সবাই তোদের বিশ্বাস করি, এবার সিদ্ধান্ত তোর নিজের। সাদি তাকায় ইলার দিকে। মেয়েটা কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হেঁচকি দেওয়ার দরুন নাকের পাটা ফুলে উঠভয়ে বারংবার। আজ তার জন্য এই মেয়েটাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। ওর আগের দিনের বৃষ্টি ভেজা দিনের দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায়। ও বলেছিল সবসময় ওর পাশে থাকবে। আমি ইসলাকে বিয়ে করতে রাজি, আপনারা ব্যবস্থা করুন। বলে আর দেরি করে না, বেরিয়ে যায় ঘর থেকে। ইলা বোনকে ধরে ডুকরে ওঠে। তার জন্য ওই মেয়েটার জীবনে আজ এই দিন এলো। সন্ধ্যার পর ড্রয়িং রুমে নিয়ে বসানো হয়েছে ইলাকে। তার ঠিক পাশেই সাদি এখনও ট্রমা থেকে বের হতে পারেনি। কি হয়ে গেল তার সাথে? পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে কথা বলছিল তারা, তবুও এই হেনস্থার শিকার হতে হলো। বিয়েতে রাজি হয়েছে একমাত্র ইলার কথা ভেবেই। মেয়েটা তো এখনও ছোট। যদি এই মিথ্যা অপবাদের কারণে ইলার জীবনে কোনো বাজে প্রভাব ফেলত, সাদি কি মেনে নিতে পারত? এসব ভেবে বিয়েতে রাজি হওয়া। সাদির বাসায় তার মা ছাড়া আর কেউ নেই। সে তার মাকে জানিয়ে দিয়েছে যে বউ নিয়ে বাড়ি যাবে। ভদ্রমহিলা আর কোনো কথা জিজ্ঞেস করেনি। ছেলের সুখে তার সুখ। মুহূর্তেই কাজী সাহেবকে নিয়ে আসা হয়। কাবিন কত দেব? এ কথায় সবাই সাদির দিকে তাকায়।
যেহেতু তার পরিবারের কেউ এখানে নেই, তাকে জানাতে হবে। সাদির সহজ সরল উত্তর। দিয়ে দিন, আমাদের যেমন ইচ্ছা। আমি তো আজ ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছি না। সাদির কথায় ইলা তাকায় সাদির দিকে। তার জন্য লোকটার জীবনে আজ এমন দিন, তবুও কোনো অভিযোগ নেই। এত ভালো কেন ছেলেটা? ইলার মা ইয়াসমিন বেগম নিজের সিদ্ধান্তে খুশি হলেন। সঠিক ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরেছেন তিনি। কবুল বলতে বলায় বিনা বাক্য ব্যয় করে ছেলেটা কবুল বলে নিল ইলাকে নিজের জীবনসঙ্গী হিসেবে। সাদি চাচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায়। এই বাড়িতে নিঃশ্বাস নিতেও তার অস্বস্তি হচ্ছে। বিয়ের কাজ শেষে শামসুল হক সাদিকে বলেন, মেয়েটাকে আমি কিছুদিন পর বিদায় দিতে চাই। বিয়ে যেহেতু আজ হয়েছে, আমার বউ আজই আমার সাথে আমার বাড়ি যাবে। সাদির এই এক কথায় ইফতি আর রাদীপ সব থেকে বেশি খুশি হলো। ইলার কানে এখনো বাজছে শুধু আমার বউ। সাদির প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে গেল মেয়েটার। ইয়াসমিন বেগম এগিয়ে আসেন মেয়ের দিকে। আমাকে ক্ষমা করে দিস মা, তোর ইচ্ছা অনিচ্ছা না জেনে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আমি মা হয়ে তোর বদনাম কিভাবে দেখতাম বল, যেখানে তোর কোনো দোষই নেই। আমার সিদ্ধান্তের উপর রাগ করিস না, তুই সুখী হবি ইলা, দেখিনিস। মায়ের আদর মাখা কথায় আরও ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। অবস্থা অন্যদিকে যাওয়ার আগেই সাদি এগিয়ে এসে ইলার হাত ধরে নেয়। এবার যেতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে ইলাকে নিয়ে। মেয়েটা এখনও কাঁদছে। ইলা বসে আছে সাদির ঘরে, খাটের ঠিক মধ্যে। তার খালা শাশুড়ি এই ঘরে রেখে চলে গেছে, বলেছে সাদি আসার আগ অবধি জেগে থাকতে। লোকটা সে যে বেরিয়েছে আর আসার নাম নেই। এদিকে তার ঘুম পাচ্ছে, বসে বসে ঝিমোচ্ছে মেয়েটা। দরজায় খট করে আওয়াজ হতেই ঘুম কেটে যায় ইলার। সাদি আসছে, তার হাতে কিছু শপিং ব্যাগ। এগিয়ে এসে ইলার দিকে, এখানে তোমার রেগুলার পরার জন্য কিছু জামা আছে, চাইলে তুমি এখন চেঞ্জ করতে আসতে পারো। ইলা কিছু বলবে তার আগেই কয়েকটি মোটা টাকার বান্ডিল। টাকাটা আছে ইলা, তোমার দেনমোহর, এটা তোমার প্রাপ্য। এগুলো আপনার কাছেই রাখুন। মা বলে দিয়েছেন এগুলো না নিতে। আমার যা কিছু সব তো এখন আপনার। এগুলো আপনি আপনার কাছে রাখুন। মেয়েটা এত কথা জানে, সাদি আর কথা আগায় না। পকেট থেকে ছোট একটা বক্স বের করে ইলার সামনে ধরে। বিয়ের রাতে নাকি বউকে গিফট দিতে হয়, আমার তেমন সুযোগ হয়ে ওঠেনি। এটা নাকি বাবা দিয়েছিল মাকে প্রথম দেখে, আজ আমি তোমাকে দিয়েছি, এটা নাও ইলা। ইলা হাতে নেয় না, বরং নিজের হাত এগিয়ে দেয়। আপনি নিজেই পরিয়ে দিন। সাদি পূর্ণ দৃষ্টি ফেলে ইলার দিকে। মেয়েটা তাকে মায়ে জড়িয়ে নিচ্ছে কেমন। এই আবদারটুকু ফেলতে ইচ্ছে হলো না তার। যত্ন করে পরিয়ে দিল আংটিটা। এক মুহূর্ত দেরি না করে চলে যায় বারান্দায়। মেয়েটার আশেপাশে থাকা যাবে না। ওই টানা চোখের মায়ায় আটকে গেলেই সর্বনাশ। মনের গহীনে উকি দেওয়া এক প্রশ্ন। নিজের বউয়ের মায়ায় জড়িয়ে যদি সর্বনাশ হয় তাহলে হোক না। সকাল হতে না হতে ইরা বোনের কাছে চলে এসেছে। নতুন পরিবেশ, তার বোন কি ঠিকমতো মানিয়ে নিতে পারছে? সে সাদিকে জানে ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করবে ইলাকে ভালো রাখার। তবুও এসবের জন্য যে ইলা প্রস্তুত ছিল না। ইরাকে সাদির বাড়িতে রেখে রাদীপ অফিসে চলে গেছে। ইরা এসেছে দেখে সাদি ইফতি আর আকিকেও আসতে বলেছিল কল করে। আপাতত ইফতি, আকি, ইরা, ইলা, সাদি আর কুহু ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে ইলা বেশ চুপ করেই রয়েছে। ইলার পরনে সাদির এনে দেওয়া কুর্তি সেট, ফানাফুল রঙের জামা পরেছে সে, তার সাথে মাথায় ঘোমটা দেওয়া। ইরা তাকিয়ে থাকে বোনের পানে। মেয়েটাকে কি আজ একটু বেশিই সুন্দর লাগছে? হয়তো তাই হবে। রান্নাঘর থেকে সাদির মা আওয়াজ দিচ্ছেন চা নিয়ে আসার জন্য। ইলা যাওয়ার জন্য উঠে, তবে তাকে থামিয়ে দেয় সাদি। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাবা সাদির, কি দরদ রে বউয়ের প্রতি। পুরোপুরি একদিনও তো হয়নি বিয়ে। কি জাদু করেছো আমার বন্ধুকে ইলা, বলো তো দেখি। ইলা মাথা নিচু করে রেখেছে। ইফতি এসেছে থেকে তাকে লজ্জা দিয়ে যাচ্ছে। আখি বিরক্তি প্রকাশ করে। সাদি দায়িত্ববান ছেলে, তাই বউকে দিয়ে খাটায় না, বুঝলি? তুই এসব বুঝবি না। আখির কথায় উপস্থিত সকলে হেসে দেয়। ইলাও হাসছে। এই গাজি, এই তুই কি বললি? আখি কিছু বলতে যাবে তার আগেই ইরা থামিয়ে দেয়। এবার চুপ যা দুটোই, তোদের নিয়ে আর পারা যায় না। যেখানে সেখানে ঝগড়া শুরু করে দিস। ভাগ্যিস
এরা বিয়ের দিন চুপ ছিল। আমাকে না বলে এই গাদিটাকে বল, সম্মানই করেন আমাকে। তোর আর আমার একই দুঃখ ভাই। ইরা ধমকে ওঠে। চুপ কর এবার, এইসব নিয়ে পরে কথা হবে। ইফতি মুখ ভেঙচি কাটে আখিকে উদ্দেশ্য করে। আখিও কি কম চায়, সেও পাল্টা ভেঙচি কাটে। এবার সবাই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে। আজ ইলা আর সাদির রাদিফদের বাসায় যাওয়ার কথা, বৃষ্টি কমছে না, তার উপর ইলা শাড়ি পরেছে, তার জন্য সাদি নিজেই সিএনজি নিতে গিয়ে বাড়ি পর্যন্ত সিএনজি নিয়ে এসেছে। রাদিফদের বাড়ির কিছুটা কাছে এসে বলে, বসো, আসছি। নেমে যায় গাড়ি থেকে। বৃষ্টির জন্য গাড়ির পর্দা লাগানো, ইলা বাইরের কিছু দেখতে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সাদি উঠে আসে গাড়িতে। সিএনজি চলতে থাকে গন্তব্যের দিকে। ইলা, তোমার হাত দাও। ইলা বুঝতে পারে না। অ্যাঁ? বিরক্তিতে চসূচক আওয়াজ করে ছেলেটা। নিচ থেকে ইলার হাত সামনে আনে। সম্পূর্ণ লাল গোলাপের তৈরি একটা গাজরা বের করে পরিয়ে দেয় ইলার হাতে। ইলা অবাক হয়ে দেখছে, গাজরা পরায় যেন হাত বেশি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর হয়েছে। সাদি যখন দেখল মা ইলাকে মেরুন রঙের শাড়ি পরিয়েছে, তখনই সাদি ভেবেছিল গোলাপের গাজরা বেশ মানাবে। সাদি হাসে ইলার খুশি দেখে। মেয়ে মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না। হাতে থাকা আরেকটি প্যাকেট এগিয়ে দেয়। এটা ইরা আর আখির জন্য আছে। ইলা প্যাকেট খুলে দেখে বেলি ফুলের গাজরা। আমাদের তিনজনের জন্য একই রকম আনতেন। লাল গোলাপ আমার কাছে ভালোবাসার প্রকাশের মাধ্যম ইলা। বন্ধুদের জন্য লাল গোলাপ না, আর তাছাড়া ওদের দুজনের বেলি ফুল পছন্দের, তাই এনেছি। ইলার মনে ভালো লাগার আর দোল খেলে যায়। এই তো, সাদি বলল লাল গোলাপ ভালোবাসা প্রকাশের মাধ্যম, আর তাকে সাদি লাল গোলাপ দিয়েছে। তবে কি? সাদি নীরবে তার অনুভূতি প্রকাশ করলো। বোকা ইলা নিজ মনে স্বপ্ন বুনছে। দেখ দেখ রাদীপ, সাদিকে দেখে কিছু শিখ, কিভাবে বউয়ের যত্ন নিতে হয়। ইফতির কথায় হাসে ইরা। ছেলেটা পারেও বটে। এক কথা দিয়ে সাদি আর রাদিফ দুজনকেই পিঞ্চ মারল ছেলেটা। রাদিফ মুখ গম্ভীর করে রেখেছে। সকাল সকাল বৃষ্টিতে ভেজার ফলে মুহূর্তেই তার ঠান্ডা লেগে গিয়েছে। ইফতির কথায় মেয়েকে রাগ দেখায় রাদিফ। একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। আমি কি তোদের দেখিয়ে আদর যত্ন করব নাকি? হা হা, হাচ্ছু। ঠান্ডায় বেচারা রাদিফের হাত দিতে দিতে অবস্থা বেহাল, নাক লাল টসটসা হয়ে আছে। এদের কথাবার্তায় ইলা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এখানে সে বাদে এরা সবাই বন্ধু, তাই বোধহয় লজ্জা পাচ্ছে মেয়েটা। আর ইউ ওকে ইলা? হ্যাঁ, আমি ঠিক আছি। আহা, কি ভালোবাসা। সাদি ভালো, তোরা দুজন তো খারুস। ঠিক বলেছিস। আর তোরা তো ধোয়া তুলসী পাতা। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। সর বেডি। তুই সর। আমার বাড়ি, তুই সর। তোর একার বাড়ি? আমার বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ি। তোরা কি থামবি? খুব যে থামতে বলছিস। ওদের শুরুটা কে করেছিল শুনি? তুই থাম গাধি। আমি গাধি হলে তুই গাধির গাধা। হয়েছে হয়েছে, এবার সবাই থামো। ওদের এই খুনসুটি চলতেই থাকে। বন্ধুত্ব আর ভালোবাসা দুইটি শব্দ, অথচ এর ভেতরে লুকানো আছে মানব জীবনে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গভীর অনুভূতির মর্ম কথা। বন্ধুত্ব হলো সেই সম্পর্ক যেখানে কোনো শর্ত থাকে না। একজন আরেকজনের পাশে দাঁড়ায় অন্ধকারেও আলোতেও। বন্ধুর কাছে দুঃখ বললে বোঝার জন্য আলাদা ভাষা লাগে না। হাসি ভাগ করলে কোনো কারণ খোঁজে না। বন্ধুত্ব হলো এক নিঃশব্দ আশ্রয় যেখানে মানুষ নিজের মতো করে বাঁচতে শেখে। আর ভালোবাসা হলো হৃদয়ের এক অনন্ত যাত্রা। এখানে আকর্ষণ আছে, টান আছে, আছে প্রতিশ্রুতি। ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায়, আবার ভেঙেও দেয়। কিন্তু তবু মানুষ ভালোবাসাকে এড়িয়ে যেতে পারে না, কারণ ভালোবাসার মধ্যেই আছে জীবনের সবচেয়ে পবিত্র আনন্দের ছোঁয়া। বন্ধুত্ব আর ভালোবাসার মিলন যেন একই নদীর দুই তীর। কখনো তারা আলাদা আলাদা থেকেও একে অপরকে পূর্ণ করে, আবার কখনো একসাথে মিশে গিয়ে সমুদ্রের মতো অসীম হয়ে ওঠে। অনেক সময় বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা, আবার ভালোবাসার ভেতরেও লুকিয়ে থাকে গভীর বন্ধুত্ব। বন্ধুত্ব শেখায় কিভাবে ভাগাভাগি করতে হয়, ভালোবাসা শেখায় কিভাবে আত্মসমর্পণ করতে হয়। বন্ধুত্ব মানুষকে মুক্ত করে, ভালোবাসা মানুষকে বাঁধে, অথচ সেই বাঁধনও মুক্তির মতোই মধুর। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে এই দুই সম্পর্কের মিলে তৈরি হয় জীবনে প্রকৃত সৌন্দর্য।
একজন সত্যিকারের বন্ধু যখন ভালোবাসার মানুষ হয়ে ওঠে তখন পৃথিবীটা যেন আরও সহজ, আরও সহনীয়, আরও সুন্দর হয়ে যায়। বন্ধুত্ব আর ভালোবাসা এরা আসলে আলাদা নয়, এরা একই হৃদয়ে দুই রং। এক রঙে আঁকা হয় ভরসা, আরেক রঙে লেখা হয় চিরন্তনতার গান। ঘড়ির কাঁটায় রাত 11:58। ইরা বারান্দাতে থাকার দরুন সে দেখতে পেয়েছে রাদীপ আসছে। গাছে থাকা হলুদ গোলাপটা ছিঁড়ে নিল। এটা তার গাছের প্রথম ফুল। কারেন্ট থাকা সত্ত্বেও কৃত্রিম আলোর পরিবর্তে পুরো রুম জুড়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। রাদীপ উপরে উঠে নিজের রুমের আলো নিভানো দেখে ভেবে নেয় ইরা হয়তো ঘুমিয়ে পড়েছে। রাদীপ রুমে ঢুকে অবাকের চরম পর্যায়ে। পুরো রুম জুড়ে সুন্দর ডেকোরেশন করা। হ্যাপি বার্থডে হাজব্যান্ড। ইরা দরজার পেছন টিকটাতে থাকায় এতক্ষণ সে ইরাকে খেয়াল করেনি। ইরা বেরিয়ে আসতেই তার চোখ আটকে যায় ইরার উপর। পরনে নীল রঙের শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। মোমের লালচে আলোয় ইরাকে কোনো অপশনের থেকে কম লাগছে না। ইরা অন্যরকম করে শাড়ি পরেছে, যার দরুন কোমরের অংশ দৃশ্যমান। রাদীপ ফাঁকা ঢোক গেলে। আমাকে পাগল করার জন্য এত আয়োজন? ইরা কথা বলে না, তার কেমন লজ্জা লজ্জা লাগছে। ওসব পরে হবে, আগে আয় তো, কেক কাটবি আয়। রাদীপ আর কথা বাড়ায় না, বাধ্য ছেলের মতন কেক কাটে। ইরা গিয়ে হলুদ গোলাপটা নিয়ে আসে। আমার কাছে তোকে দেওয়ার মতো কিছুই নেই, আপাতত এটাই তোর গিফট। রাদীপ ফুলটা নিল ইরার কাছ থেকে, নিয়ে সযত্নে ইরার কানের পিছে গুঁজে দিল। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার গিফট হিসেবে যদি আমি তোকে পেতে চাই, দিবি আমায়? ইরার শরীর ঝিম ধরে যায়। এমন কেন যা হচ্ছে? সে তো নিজেকে প্রস্তুত করেছিল এসবের জন্য। তবে রাদীপ ধীরে ধীরে ইরাকে আপন করে নেয়। ইরা এখন ওর একান্ত নিজের। ভালোবাসা কখনো শেষ হয় না, কেবল রূপ বদলায়। কেউ কারো পাশে থেকে চিরন্তন হয়ে ওঠে, আবার কেউ দূরত্ব থেকেও হৃদয়ের গভীরে অমর হয়ে থাকে। শেষে মানুষ যা খোঁজে তা হলো প্রশান্তি, একটু শান্ত চোখের চাহনি, একটু অশ্রু ভেতরে লুকানো হাসি আর বিশ্বাস। যে ভালোবাসা হারায় না, সময় তাকে কেবল নতুন আকাশে উড়িয়ে দেয়। যেন শেষ পৃষ্ঠায় লেখা থাকে, শেষ মানে সমাপ্তি নয়, শেষ মানে এক অনন্ত শুরুর অন্য নাম।